লোকে বলে শোকের মেয়াদ 3 দিন। মানুষ আঘাত মনে রাখে, কিন্তু মৃতদের স্মৃতি ধীরে ধীরে ঝাপসা হয়ে যায় তাদের মানসপটে। সোবহান আলী শাহর কবর শুকিয়ে এখন খসখসে মাটি, আস্ত এক পথের কাটা, চিরতরে শত্রুদের জীবন থেকে সরেছে যেন। কার্তিকের অবসান ঘটিয়ে অগ্রহায়ণে হিমেল হাওয়া ছুঁয়েছে ধরা। ক্ষেতের পাকা আমন ধান কেটে তোলা হয়েছে ঘরে। গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়েছে নবান্নের ঘ্রাণ। নতুন ধান ঘরে তোলার উৎসব মুখর আবেশ। আসমানি গাছের নিচে মাচায় বসে আছে নাজির। উঠোনের গা ঝাঁঝালো রোদে মেলে দেওয়া হয়েছে সোনালি ধান। ক্ষণে ক্ষণে হাড়পাড় চালিয়ে সেই ধান উল্টে দিচ্ছে মিস্ত্রি। রোদের তাপে মুখখানা লাল টুকটুকে বর্ণ ধারণ করেছে। নাকে ঝলমল করছে সোনার নাকফুল। সেই নাকফুল নাজির আগে স্ত্রীর জন্য বানিয়ে রেখেছিল, শুধু নাক না ফোড়ানোই এতদিন পড়াতে পারেনি। হঠাৎ নাজির উঠে এসে হাড়পাড়টা মিস্ত্রির হাত থেকে কেড়ে নিল, নিজেই ধান নেড়ে দিতে দিতে বলল, ভেতরে যাও, না হলে কালা হইয়া যাইবা। এক পলক স্বামীর মুখের দিকে তাকিয়ে বাধ্য মেয়ের মতো বারান্দায় গিয়ে বসল মিস্ত্রি। ঘরের পাশে নতুন রান্নাঘর উঠেছে, হাঁটু সমান মাটির দেয়াল দিয়ে টিনের চালা রান্নাঘর। সেখানে চুলার সংখ্যা মোট একটা। মিজানের মা পিড়িতে বসে মাটি দিয়ে আরও একজোড়া চুলা তৈরি করছেন। গত সপ্তাহে সংসার আলাদা করেছে নাজির। উঠোনটাও অদৃশ্য রেখায় ভাগ হয়েছে। পুরো উঠোন এখন আর ঝাড়ু দেয় না কেউ, যে যার সীমানা পর্যন্ত পরিষ্কার করে চলে যায়। আব্বাসকে কাচারি ঘর থেকে বেরিয়ে আসতে দেখে নাজির তার পিছু নিল, হাসি মুখে জিজ্ঞাসা করলো, কেমন আছো আব্বাস ভাই? সন্দিহান দৃষ্টিতে তাকালো আব্বাস। এত মধুর সুরে নাজির তার সাথে কখনোই কথা বলে না। মাথা নাড়িয়ে বলল, আছি ভালা। ভাবি পোলাপান কেমন আছে? ভালাই। তোমার একটা চাচা আসিল না, কি জানি নাম? মোতালেব না? হ, কেন? হ্যাঁ রে, তো কখনো দেখলাম না। থাকে কই? তোর কি দরকার? কোনো দরকার নাই, এমনিতে কৌতূহল জাগলো মনে। বাজারে একজন থেকে গল্পের মাঝখানে শুনি আমাকে গ্রামে নাকি 2 মোতালেব। একটারে তো চিনি, কিন্তু আরেকটা কিটা? পরে শুনি তোমার চাচা আগে নাকি আমগো বাড়িতে কাম করতো। হ, এখন আর বাচ্চাই নাই, মরছে প্রায় বছর 10 মতো হইব। অধরের হাসি নিভে গেল নাজিরের। পথিমধ্যে থেমে দাঁড়ালো। আব্বাস পিছু ফিরে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কি হইছে আবার? পরিবারে আর কেউ নাই, থাকে কই? বউ আছে 2টা, পোলাও আছে, সবাই এখন টুঙ্গি থাহে। কি যেন ভাবতে ভাবতে নাজির আবারও বাড়ি ফিরে এলো। বেলা গড়িয়ে প্রায় দুপুর হওয়ার পথে। ফরিদা আজ আগেই রান্না বসিয়েছেন। পাশেই পুত্রবধূ বসে আনাজ কাটছে। সিরাজুল্লাহ আর তার ছোট পুত্র সোহেলের যাতায়াত ইদানিং শাহবাড়িতে বেড়েছে। আমিরুল শাহ কিছু বলেন না, যেন শালা এলে সবচেয়ে খুশি তিনিই হন। মর্জিনা রান্না করেন একটু দেরিতে। কুলোয় চাল বাজতে বাজতে মিস্ত্রিকে ডেকে জিজ্ঞাসা করলেন, মেজো বউ, আইসকা কি রানবা? মিস্ত্রি একটু ভাবলো, আগের মতো এখন আর রান্না এসে ঢেকি নয়। ইতিমধ্যে বেশ কিছু রান্না বান্না শিখেছে, কিছু ফরিদা বিথির বদলতে, আবার কিছু বা স্বামীর বদলতে। বলল, ভাত, করলা ভাজি আর ডিম ভুনা। ডিম কোনো খাওন হইল? এমনিতে চলবো না। মাছ রানতে পারো না? না পারলে শিখো না কেন? আমি রান্না করার সময় কাছে আইয়া বইলেও তো পারো। প্রত্যুত্তর করলো না মিস্ত্রি। রান্নার নিয়ম সে জানে, কিন্তু মাছ কাটতে আর ভাজতে তার যত ভয়। জ্যান্ত মাছ লাফালাফি করলে বুক কেঁপে ওঠে, তেল ছিটলে তো আর কথাই নেই। মর্জিনা বললেন, আমার চুলা খালি পইরা রইছে, ডিম সিদ্ধ বসাইয়া দাও। তোমার চুলা শুকাইতে আরো 3-4 দিন লাগবো। এক চুলায় কতক্ষণে রানবা? মিস্ত্রি মাথা নাড়ালো। মর্জিনা নামক মহিলাটিকে সে বুঝতে পারে না, তার আচরণ অদ্ভুত। এই খারাপ আচরণ করে, শাড়ির আঁচল কোমরে গুঁজে ঝগড়া করে, তো এই আবার সবার উপকারে এগিয়ে আসে। তবে নাজির তাকে বলেছে, রক্সাটা বদমেজাজি হলেও ছোট চাষির মন ভালা, যা কওয়ার মুখের উপরে কইয়া দেয়। তিনি পুনরায় জিজ্ঞাসা করলেন, তোমার দেওরা কই? সকাল থেকে তো দেখতেছি না। এবারের প্রশ্নের উত্তর নাজির নিজেই দিল। শহরে গেছে, ফিরতে দেরি হইব। ওর বউডা কই? শ্বশুর মরার সময় হইয়া যাইতাছে, অথচ একবারও আইলো না। ঝামেলা হইছে? কিছু জিগাইলে কয়ও না। জামাই বউয়ে এতদিন আলাদা থাকে কি উচিত? বউ বাপের বাড়ি, এই লোকে আর নশত সংসার করব না। তালাকের ব্যবস্থা চলতেছে। উপস্থিত সকলে অবাক হলেন কথাটায়।
ফরিদা নাজিরের উপর রাগ করে আছেন। আলাদা রান্নাঘর তোলার পর থেকে কথা বলা কমিয়ে দিয়েছেন। বিশেষ করে মিস্ত্রিকে তো সহ্যই করতে পারেন না। এই তো সেদিন বিথি বলছিল, সব দোষ ওই বইয়ের। সংসারে আইতে না আইতে ভাঙন ধরাই দিছে। ফরিদা কথাটাই বিশ্বাস করলেন, না হলে নাজিরের মাথায় বুদ্ধি বা চিন্তা কখনোই আসার নয়। এই যে মর্জিনা এত বছর ধরে ফরিদা থেকে নাজিরকে আলাদা করার কত চেষ্টা করলেন, পেরেছেন কি? কানে বিড়ি ঠেলেও তো কিছু করতে পারেনি, অথচ দুদিনের মেয়ে এসে কিনা সবকিছু বিগড়ে দিল। প্রথমে গয়না হাতালো, তারপর টাকা পয়সা দায়িত্ব বুঝে নিল, এখন আবার সংসারটাও। তবুও তিনি কৌতূহল দমন করতে না পেরে জিজ্ঞাসা করলেন, কি কস? তালাক দিয়ে দিবা মানে? মনে টানি নাই, মাইয়ার বাপ মা ভাই সংসারে নাক গলায় বেশি। ওরা চায় নৌসাদ ঘর জামাই থাকুক, এমনকি জামাই হিসেবে সম্মানটাও করে না। আমার একবার হ্যাকোবারে টাকাই আনিছিল, আমি সত্য দিয়ে আইছিলাম সংসার করলে এনে ইয়ে করতে হইব, কিন্তু তার মানে নাই। নৌসাদও আগে চায় না। এটা কোনো কথা? একটা সংসার এমনি ভাঙা যাইবো? মর্জিনা মুখ বাঁকিয়ে বললেন, এতদিনে নৌশাদ ঠিক সিদ্ধান্ত নিছে। অল্প বয়সী মাইয়া, তাই আবেগের বশে পলাই আইছিল। এরপর আর কাণ্ড কারখানা তো দেখলামই, কিছু কইলেই স্যাত কইরা উঠত। এমন মাইয়ার লগে সংসার করা যায় না। সময় থাকতে থাকতে তালাক হইয়া গেলেই ভালো। পোলা পাইনো তো হয় নাই। আমাগো নৌসাদের আরো ভালা ঘরের মাইয়া লাগে বিয়া দিমু। নাজমুলের বিয়ে কবে দিবেন? সেদিন না মাইয়া দেখতে গেলেন, পছন্দ হয় নাই? হয় নাই মানে? আমাগো বংশের মাইয়া, চেহারা সুরত সুন্দর আছে, লগে সাংসারিক, সব কাম পারে। বাপের জমি জমার অভাব নাই, বছরের ধান নিজেরাই করে। এলাকায়ও কোনো দুর্নাম নাই, তাই আংটি পরাইয়া দিয়াইছি। তোরে কই নাই? তাইলে আর কি, তাড়াতাড়ি দিয়ে দেন, এরপরে তো আরো 2টা পোলা আছে। হ, ওর পরে শাহরিয়ারের বিয়া দিমু। জাহিদেরটা আরও দেরি আছে। আলোচনায় ধীরে ধীরে ওখানেই শেষ হলো। লিলিকে এত বোঝানোর পরেও মেয়েটা আর সংসারে ফিরল না। নিজের কথায় অনসে, বয়স অল্প, হয়তো বাবা মাও কিছু বুঝিয়েছে। গত মাসে তার বাবা নিজেই তালাকের আবেদন করলো আদালতে। সপ্তাহ 2 আগে ডাকপিয়ন মারফত সেই চিঠি নৌসাদ পর্যন্ত এসে পৌঁছেছে। তার 2 দিন পরেই উকিলের সাথে কথা বলে সব ঠিকঠাক করে এসেছিল। সে আজ বোধহয় স্বাক্ষর হবে। ওখান থেকে ফেরার পথে অবশ্য অ্যাম্বাসিতেও যাবে। পরিচিত মুদি দোকানির সাথে কথা বলে ঠিকানা এনেছে নাজির। কোথায় কিভাবে যেতে হবে, কি করতে হবে, সব তথ্য জেনে এসেছে। ভাইকে এই দেশ থেকে তাড়ানো যেন ভীষণ তাড়াতাড়। চুলা বানানো শেষে মিজানের মা চলে গেলেন নিজের বাড়ি। এই পাড়ার মধ্যে তিনি এই ধরনের চুলা ভালো বানাতে পারেন, তাই তাকে এসব কাজে ডাকা হয়। সবার আগে মিস্ত্রি ডিম সিদ্ধ বসিয়ে সর্বপ্রথম পেঁয়াজ মরিচ কুচি করে কাটলো, তারপর ধরলো করলা। নাজির নীরবে স্ত্রীর কাজকর্ম দেখছে। হাতের গতি খুবই ধীর। কোন ফাঁকে সোহেল এসে বিপরীত বারান্দায় যে বসেছে সে খেয়াল কেউ করেনি। ধানে শেষ আরেকটা নাড়া দিয়ে পূর্বের স্থানে এসে বসতে ছেলেটাকে নজরে পড়ল নাজিরের। গালে হাত রেখে তাকিয়ে আছে মিস্ত্রির দিকে, ঠোঁটে মৃদু হাসি, দৃষ্টি অদ্ভুত। কিঞ্চিত রাগ হলো নাজিরের, কড়া গলায় বলল, কি রে, তুই এনে কি করস? সোহেলের মনোযোগে বিঘ্ন ঘটল। সোজা হয়ে বসে বিরক্তি নিয়ে নাজিরের দিকে তাকালো। দৃষ্টি মিলিত হয়, সামান্য হাসলো। বইয়ে রইছি। কেন বইয়া রইছস? ঘন ঘন এই বাড়িতে কি? এখন কি ফুপুর বাড়ি আইতে পারবো না? আগে তো কখনো এত দেখি নাই, ইদানিং ফুরুং ফারাং কথা বেশি মনে পড়তেছে। ভাতের পাতিল ঘরে রাখতে গিয়ে কথাটা শুনে ফেললেন ফরিদা। তিনি উত্তর দিলেন, তাতে তোর কি? ওই ওর ফুপুর কাছে যখন ইচ্ছা তখন আইব। তা আসুক, কিন্তু ফুপুর দিকে না তাকাইয়া আমার বইয়ের দিকে তাকাইয়া থাকলে আমার আবার অনেক কিছু। সময় থাকতে থাকতে দৃষ্টির হেফাজত কর সোহেল। যেই না একটা বউ। কেন হিংসা হয়? বয়স তো কম হইল না, অথচ আমার বউয়ের হিংসা করেন? খাইয়া দাইয়ার কাম নাই। আমার সমান হওয়ার যোগ্যতা আছে তোর বউয়ের যে হিংসা করমু? এইটাও হিংসার কথা? আমার বউ আপনার সামনে যাইব কেন? ওর বাপ ভাই কি চোর ছেচোর, নাকি ভালা বংশের মাইয়া? এমন করে নাজির কথা বলে শুধু মর্জিনার সাথে, তাও মজার ছলে। অথচ আজ কিনা ফরিদার সঙ্গে বলছে। ভাবতেই অবাক হন ফরিদা। বলেন, আমার বাপ ভাইরে তুই চোর কইলি? মর্জিনা মাঝখানে বলে ওঠেন, এইটা আর নতুন কি? জোয়ানকালে তোর মায়েরে হিংসা করছে, আর বুইড়াকালে করে তোর বউরে। পোলার বউটাও কম না। রগে রগে দুইটার হিংসা আর
কুইট নামি। ফরিদার রাগ বাড়ল, দাঁত কিরমির করে বললেন, তুই বুঝি ভালা মানুষ? তুই কম হিংসা করছোস? আমনের মতো কখনো করি নাই। আমার লগে হের সম্পর্ক ভালাই আছিল। আমনেই কান পরা দিয়া কাজ্জা লাগাইতেন। হ, তুই পোলাপাইন মানুষ যে আমার কথাই কাইজ্জা লাগতি। মাঝখানে ফুপুর নাক গলনায় বিরক্ত হলো সোহেল। বলল, মিষ্টির হাত থেমে গেল, মাথা তুলে লোকটার দিকে তাকালো। আহা থামো তো ফুপি, ভাবি কিন্তু সুন্দর আছে, একবার দেখলে খালি দেখতেই মন চায়। কি উচ্চতা, কি শরীরের গড়ন। কথা বলার ধরন খুবই বাজে। নাজিরের বুনো দৃষ্টি মুহূর্তের মধ্যে হিংস্র হলো। কোথাকার এক ছেলের এত বড় সাহস যে নাজিরের বউ নিয়ে কুমন্তব্য করে। দ্রুত পা ফেলে এগিয়ে গিয়ে শক্ত হাতে সে চর বসালো সোহেলের গালে। চোয়াল শক্ত করে বলল, জবান খোলা রেখে মনে রাখা উচিত কারে নিয়ে কথা কইছস। এবার থাপ্পড় মারছি, পরের বার তাকাইলে চোখ তুললা কুত্তা দিয়ে খামো, গোলামের পুত। হঠাৎ এমন একটা কাণ্ডে উপস্থিত সকলেই অবাক হলো। সোহেল গালে হাত দিয়ে এক পলক সবার দিকে তাকিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। ফরিদা দৌড়ে গিয়ে ভাইপোর সামনে ঢাল হয়ে দাঁড়ালেন। ধমকে সুরে বললেন, এইটা কি করলি নাজির? এত বড় পোলার গায়ে হাত তুললি? মুখ সামলাইতে না পারলে হাত তো তুলতেই হইব। সাহস কেমনে হয় আমার বউয়ের গরম উচ্চতা লইয়া কথা কওয়ার? ভাবির লগে কি মাইন্সের মস্করা করতে পারে না? একটু মস্করা করছে, তার লাগে তুই আমার গায়ে হাত তুললি? কি এর ভাবি, তুই কেডা? জাহিদ তো আজ পর্যন্ত চোখ তুলে তাহার সাহস পাই নাই। আমার নিজের ভাইও খুব প্রয়োজন ছাড়া কোনো কথা কয় না। তুই এত সাহস পেলে করতে? মস্করা করলে সামিউল ভাইয়ের বউয়ের লগে গিয়ে কর, আমার বউয়ের লাগে না। ওদের ভাবি নষ্টামি আমার পছন্দ না। আজকের পর থেকে তোরে যদি এই বাড়িতে দেখি তাইলে লুলা বানাইয়া দেবো। কথা যাতে মনে থাকে, নাহলে মন গড়িয়া গ্রামের আশেপাশে আর আইতে পারবি না। নাজির গিয়ে পুনরায় মাচায় বসলো। আমিরুল শাহ সিরাজুল্লাহ ঘরে বসে গল্প করতে করতে হুক্কা টানছিলেন। চেঁচামেচি শব্দে তারাও ভেতর থেকে বেরিয়ে এসেছেন, তাই নাজিরের শেষ কথাটা তাদের কর্ণগোচর হলো। তবে আমিরুল শাহ কিছু বললেন না, নইলে সব রাগ এসে পড়বে তার উপর। এমনিতেই বাবার মৃত্যুর পর থেকে ছেলেটা শান্ত হয়ে গেছে। হুঠাৎ চাচাদের খোঁচা মারা, বিরুদ্ধাচারণ করার স্বভাব বন্ধ হয়েছে। অযথা রাগিয়ে দেওয়ার প্রয়োজন কি? ইশারায় স্ত্রীকেও চুপ থাকার নির্দেশ দিয়ে পুনরায় তিনি চলে গেলেন ঘরে। শ্যালকের উদ্দেশ্যে বললেন, তোমার পোলাটার নজর সুবিধার না, আমি অনেক আগেই টের পাইছিলাম। একবারও তোমার মতন লুচ্চা হইছে, আরে সাবধান করে দিও। সিরাজুল্লাহ হাসলেন। ওলার বয়স কম কিন্তু পছন্দ ভালা। এই বয়সে এমন একটু একটু হয়। ফাইজলামি বাদ দাও, ওইরা কাসেমের একমাত্র মাইয়া, আকবর মিয়ার ছোট নাতিন। ওই মাইয়ার লইগা এই বুড়ায় নিজের মাইয়ার ঘরের নাতিন জামাইয়ের পর্যন্ত গুলি করছে, আর তুমি মস্করা মারাও। আমি কাউরে ডরাই না দিলা ভাই। নাসরিনের বাপ ভাইরও কি কম আছিল? কিন্তু কিছুই করতে পারে নাই। আমার ফোলা আমার থেকেও চালাক। দুইটারে একলগে মিলে লাভ নাই। ওই মাইয়ার বাপের বাড়ি এক গ্রামে, হ্যাগো প্রভাব কম না। বাপ ভাইরা তো আছেই, তার উপর ভাইরা কার এটাও তো দেখতে হইব। আমগো নাজিরের বউ হনলা কি কইছে, ভৈরার লগে মিল্লা তোমগো বাপ পুতের পিছনে আইক্যওয়ালা ভাস দিবনে। সাবধান কইরা দিও, ঘটনার পুনরাবৃত্তি আর চাই না। শেষ বয়সে আমার একটু শান্তি দিও তোমরা। অথচ লোপ আর ছোট্ট মেয়ে এখনো যায় নাই। চোখ রাঙালেন আমিরুল শাহ। ঘন ঘন হুক্কায় টান দিয়ে ধোয়া ছাড়লেন। আদালতের দোরগোড়ায় পা রাখতেই পরিচিত এক মুখ নজরে পড়ল। সেই মুখের অধিকারিণী লিলি। মুহূর্তেই নওশাদের বুকের ভেতরটা ধুধু মরুভূমির মতো হাহা করে উঠে চুপচাপ এগিয়ে গিয়ে বসে পড়ে এক কোণার ফাটা একটা বেঞ্চে। কিছুক্ষণ পর পিয়নের ডাকে সম্বিত ফিরতে উঠে দাঁড়ায়। ভেতরে ডাক পড়েছে তার। লিলি আর ফারুক পাশাপাশি বসে আছে। নওশাদ গিয়ে তাদের সামনের সারিতে বসতে লিলির সঙ্গে চোখাচোখি হলো। একসময় যে চোখে নওশাদের জন্য একচ্ছত্র ভালোবাসার দেখা মিলত, আজ সেখানে তার ছিটে ফোটাও নেই। ঠান্ডা অনুভূতিহীন অদ্ভুত একজোড়া দৃষ্টি। দুজনার মধ্যে আর কোনো কথা হয় না। অথচ এই মেয়েটাই একদিন তার জন্য পাগলামি করেছিল। বাবা মায়ের অবাধ্য হয়ে পালিয়ে এসে ধরেছিল শূন্য নওশাদের হাত। সময়ের নির্মম পরিক্রমায় এখন হয়তো লিলি বুঝে গিয়েছে নওশাদ নামের পুরুষটির হাত ধরে তাকে ভালোবেসে ঠিক কত বড় ভুলটাই না সে করেছিল এই জীবনে। কালো কোট পরিহিত উকিল খসখস শব্দ করে কিছু কাগজপত্র গোছাচ্ছেন। সম্ভবত এগুলোই তাদের তালাকনামা। দৃশ্যটা দেখে দরদর করে ঘেমে ওঠে নওশাদ। ভেতরে ভেতরে অস্থিরতা গ্রাস করে। জুতার ভেতর পা জোড়া অসাড় হয়ে আসে, যেন নিজের উপর নিয়ন্ত্রণ রাখা দেয়। মাথার উপরে ক্যাটক্যাট শব্দ তুলে ঘুরছে পুরনো একটা ফ্যান। নওশাদ হঠাৎ টের পায় চারিদিকে কি বিচ্ছিরি দম বন্ধ করা এক গন্ধ, যা তার ভেতরের হাহাকার আরও বাড়িয়ে দিচ্ছে। উকিল সাহেব গলা খাকারি দিয়ে উভয়ের মনোযোগ আকর্ষণ করে বললেন, সব কাগজপত্র প্রস্তুত। আপনারা চাইলে আরেকবার নিজেদের মধ্যে আলোচনা সেরে নিতে পারেন, এখনো সময় আছে।
প্রক্রিয়াটা একবার শেষ হয়ে গেলে পরে হয়তো আর সুযোগ পাবেন না। নওশাদ প্রবল আশা নিয়ে প্রিয়তমার দিকে তাকায়। এ শেষ সময় শুধু একবার মেয়েটা বলুক সে শুধু নওশাদকে চায়। সে নওশাদের সাথে সমস্ত সুখ দুঃখ ভাগাভাগি করে আদর্শ স্ত্রী হয়ে কাটিয়ে দিতে চায় গোটা জীবন। তাহলে আজ এই মুহূর্তে সবকিছুকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নওশাদ বেছে নিবে লিলিকে। কিন্তু লিলি মুখ তুলে এক পলকের জন্য তার দিকে চোখ তুলে তাকায় না, বরং পিতা ফারুক তাড়াহুড়ো করে বললেন, কোনো আলোচনাই নেই, ঝামেলা দ্রুত মিটে গেলেই ভালো। উকিল তবু লিলির উদ্দেশ্যে জিজ্ঞাসা করলেন, আপনিও কি একমত? কিছু বলার নেই? লিলি দুদিকে মাথা নাড়ায় দৃঢ় কণ্ঠে বলে, না। নওশাদ আশাহত হয়, বুকে চিনচিনে ব্যথা সৃষ্টি হয়। মেয়েটা ভীষণ জেদি, নওশাদও কি কম? সেই তো প্রথম বিচ্ছেদের নাম নিয়েছিল, এমনকি এখনও নিজেদের মধ্যকার সমস্যা ঠিক করার চেষ্টা করছে না। উকিল সাহেব ফাইলের উপরে একটা কাগজ এগিয়ে দেয়, কি যেন লেখা আছে তাতে। নওশাদ পড়ার মতো শক্তি পায় না। লিলি স্বাক্ষরের জন্য কলমটা হাতে কাগজটা টেনে নিতেই আচমকা সেটা ধরে ফেলল সে। শব্দ করে শ্বাস ফেলে বলল, আমার কথা আছে। উপস্থিত সবার দৃষ্টি পুরুষালী ঘর্মাক্ত মুখমণ্ডলে গিয়ে স্থির হলো। ফারুক চাপা ক্ষোভ প্রকাশ করে বললেন, বললাম তো কোনো কথা নেই। এভাবে আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট হতে পারে না, দ্রুত তাকে মুক্তি দাও। নওশাদ নিজের কথায় অনড়। লিলি বাধ্য হয়ে সায় দিল। নীরবতা পেরিয়ে উঠে দাঁড়ালো নওশাদ। ধীরে ধীরে বাইরের দিকে পা বাড়িয়ে বলল, চলো। রোদের তাপে বাইরে ভীষণ গরম। নওশাদ একটা গাছের নিচে এসে দাঁড়ালো। লিলিও তার পেছন পেছন এলো। কয়েক মুহূর্ত চুপ থেকে বলল, কি বলবে বলো। মেয়েটার দিকে ফিরে তাকালো নওশাদ। আপাদমস্তক দেখলো। কি অদ্ভুত একটা দিন। লিলি তার চোখের দিকে তাকাচ্ছে না, বুকটা যেন ধক করে উঠল। বলল, অনেক হয়েছে লিলিফুল, চলো সব ভুলে ফিরে যাই, নতুন করে আবার শুরু করি। জীবনে অর্থবিত্ত উঁচু দালানোই সব কিছু নয়। এখন আমার বিরতি টেনে বললেন, ভবিষ্যতেও যে তা থাকবে না তার কি নিশ্চয়তা? জীবনের সম্মান ভালোবাসাটাই আসল। চলো এখান থেকে, তোমাকে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হবে। নীলির চোখ জোড়াও ঘোলাটে হয়ে ওঠে। তারও কি কষ্ট হচ্ছে? হচ্ছেই তো, না হলে চোখ অশ্রু জমবে কেন? কান্না গিলে খেয়ে আশেপাশে তাকিয়ে বলল, এই সম্পর্ক আর এগিয়ে না নেওয়াই ভালো। তুমি আমার কৈশোরের ভুল সারা জীবন বয়ে নিয়ে চলা অন্যায় মানিয়ে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি সুখী হতে চাই, আর এই সুখী হওয়ার পথে বাবা আমার শেষ একটা সুযোগ দিয়েছেন। সেই সুযোগ আমি হাতছাড়া করতে পারবো না। আমি তোমায় অসুখী রেখেছিলাম? উত্তর দেয় না লিলি। উল্টো ঘুরে ভেতরে যেতে যেতে তাড়া দিয়ে বলে, দেরি হয়ে যাচ্ছে। সেই সুযোগটাও হাতছাড়া হয়ে গেল নওশাদের। যে থাকতে চায় না তাকে জোর করে রাখার মধ্যে কোনো মহত্ব নেই। কিছু সময়ের মধ্যে দুজনাই স্বাক্ষর করে দিল তানাকনামায়, এবং শেষ হলো একটি সম্পর্ক, যে সম্পর্কে একসময় ভালোবাসা ছিল, ভবিষ্যতে পথ চলার স্বপ্ন ছিল। এখনকার কাজ শেষ হতে নিষ্ঠুরের মতো পিতার হাত ধরে মেয়েটা চলে গেল। শেষবারের মতো একবারও পিছু ফিরে তাকালো না পর্যন্ত। কেবল নওশাদ সেই নিষ্ঠুরতা দেখাতে পারল না। সেদিকেই ঝাপসা চোখে তাকিয়ে রইল। বিড়বিড় করে বলল, তুমি মেঘের মতো কোমল, নদীর মতো সরল, যাকে ধরা যায় ছোঁয়া যায়, কিন্তু সারা জীবন বয়ে নেওয়া যায় না। ঝকঝকাঝক সাইরেন বাজিয়ে স্টেশনের দিকে ছুটে চলেছে ভোরবেলা ট্রেন। বনের পাখিরা ঘর ছেড়ে উদ্ভ্রান্তের মতো ডানা ঝাপটে উড়ে বেড়াচ্ছে আকাশে। গোয়ালের গরুটাও গলা ছেড়ে কয়েকবার হাম্বা হাম্বা করে ডাকে গর্জে উঠল। ধীরে ধীরে বেলা হলো। গ্রামের মেঠোপথ ধরে ভেসে এলো ফেরিওয়ালার হাঁক, লেস ফিতা নিবেন নাকি? লেস ফিতা, চুড়ি, আলতা, টিপ, লিপস্টিক। ডাকটা বাড়িয়ে মেয়ে বউদের কাছে অত্যন্ত পরিচিত। হাতের কাজ ফেলে দৌড়ে এলো তারা। বিথি গিয়ে লোকটাকে ডেকে এনে বসালো উঠানের মেহেদি গাছের নিচে। মিস্ত্রি চুলায় ভাত বসিয়েছে। যতই সংসারে নিপুণ হওয়ার চেষ্টা করুক, কৈশোরের ছটফটানি এখনো তার কমেনি। ভাত চাপিয়ে রেখে এসে দৌড়ে এলো ভিড় করে দাঁড়িয়ে থাকা নারীদের মাঝে। ফেরিওয়ালা ইতিমধ্যে নিজের কাঠের বাক্স খুলে বসেছে। মুহূর্তের মধ্যে উপস্থিত নারীরা যেন হুমড়ি খেয়ে পড়ল সেখানে। কেউ টিপ, আলতা, লিপস্টিক কিনছে, কেউ বা কিনছে পায়েল, সিটি গোল্ডের হার। বিথি যাকে দেখে পায়েল নাড়াচাড়া করতে করতে বলল, পায়েল কিনবা? ভালো শব্দ হয়। মিস্ত্রি পরনে সালোয়ারটা খানিক উঁচু করে দেখিয়ে বলল, রূপার নূপুর আছে, উনি দিয়েছেন। পায়েল দিয়ে আর কি করব? সরু দৃষ্টিতে মিস্ত্রির পায়ের দিকে তাকিয়ে চোখ মুখ কুচকে নিল বিথি। ফর্সা পায়ে নূপুর জোড়া বেশ মানিয়েছে, তবে কয়েকদিনের ব্যবধানে মেয়েটা যেন প্রয়োজনের তুলনায় একটু বেশি চতুরতা দেখাচ্ছে। এটাও যে একটা ইঙ্গিতপূর্ণ খোঁজা বুঝতে আর দেরি হলো না বিথির। তবে মিস্ত্রি সেদিকে খেয়াল করলো না। তার নজর পড়ল আলতা লাল ফিতার কাছে চুরির উপর।
লাল রঙের প্রতি তার আলাদাই ভালো লাগা কাজ করে। বাবা মেলায় গেলে মেয়ের জন্য কিনে আনতেন, অথচ দাদাজান ফেরিওয়ালা মোটেও পছন্দ করেন না। মাস্টার বাড়িতে তাদের প্রবেশ নিষিদ্ধ। ভাতের বলক এসেছে, পাতিলায় পানি উল্টে পড়ার অভিমুখে চুলার ভেতর থেকে মোটা খড়িটা টেনে বের করলো নাজির। চামচ দিয়ে ভাত চেপে দিতেই দৌড়ে এলো মিস্ত্রি। চোখে মুখে তার খেলা করছে আনন্দ। নাজির ধমক দিয়ে বলল, ভাত রেখে কই গেছিলা রং ঢং করতে? মিস্ত্রি রাগলো না, রাগলেই তর্ক জটিল হবে। হাতের আলতা ফিতা চুড়িগুলো দেখিয়ে শান্ত গলায় বলল, এগুলো সব আমার। যান লোকটাকে টাকা দিয়ে আসুন। মামার বাড়ির আবদার, স্বামীর বাড়ির আবদার। ফিতা রেখে বাকি দুইটা ফেরত দো আইও। এই ফেরিওয়ালা ভালো জিনিস চেনে না। না, আমার এগুলোই লাগবে। আমি শহরের ভালো দোকান থেকে আইনা দেবো। কবে? আমার এক্ষুনি লাগবে। আইস। বিশ্বাস করি না। কারে? আমারে? হ্যাঁ, স্বামীরে বিশ্বাস করে না? পাপি সেরি। আমার লাগবেই লাগবে। হাত পায়ে চামড়ায় খাউজানি হইলে শালবনে ফালাই দিয়ে আইমু। এতে চুলকানি হয়? হ, মেয়াদ ছাড়া যে। তাহলে ওই চুড়ি ফিতা নেই? নাজির আর কিছু বলল না। ভাত সেদ্ধ হয়ে গিয়েছে। পাতিলে ঢাকনা লাগিয়ে মার গেলে উঠে দাঁড়ালো। সে লুঙ্গির গিটের ভাঁজ থেকে খুচরা পয়সা বের করে ফেরিওয়ালাকে দিয়ে দিল। নারীরা সাজসজ্জার প্রয়োজনীয় জিনিসপত্র কিনে বিদায় দিল লোকটাকে। ধীরে ধীরে বাইরে মিলিয়ে গেল ফেরিওয়ালার ডাক। উঠানে আবারও ফিরে এলো দৈনন্দিন গৃহস্থালির ব্যস্ততা। সেদ্ধ করা আলুগুলো ছিলে পেঁয়াজ কুচি করে রেখে শুকনা মরিচ ভাজলো মিস্ত্রি। নাজির সেগুলো একত্রে মেখে ভর্তা বানিয়ে গরম ভাতের সাথে মাখিয়ে খেতে খেতে হাঁক ছেড়ে ডাকলো, নওশাদ খাইতে আয়, আবার বাহির হইতে হইব। প্রথম ডাকে ভেতর থেকে কোনো সাড়া এলো না। গত রাতে ফিরেই ঘরে গিয়ে যে খিল এঁটেছিল তা পুরার বের হয়নি ছেলেটা। নাজির এক লোকমা স্ত্রীর মুখের সামনে ধরে বিড়বিড় করে বলল, পোলার মনে বিরহ জাগছে। বউয়ের প্রতি এত ভালোবাসা থাকলে তালাক দিছিস কেন? শুরুতে কেন সামলাইয়া রাখতে পারিস নাই? ভাত চিবোতে চিবোতে মিস্ত্রি জিজ্ঞাসা করলো, তারা না প্রেম করে বিয়ে করেছিল? তাহলে ছাড়াছাড়ি কেন হলো? লিলি আপা কিন্তু মানুষ ভালো ছিলেন। তুমি খারাপ ভালোর মধ্যে কি বোঝো? যদিও হ্যাঁ আর তোমার মধ্যে বেশি একটা পার্থক্য নাই, দুটাই আকাম্মার ঢেকি। বিয়ের সময় পালানোর চেষ্টা করছিলি, বিয়ের পর জামাই ভাল লাগে না, বাপ মায়ের কাছে গিয়ে নালিশ করে। শুধু চালাক দাদার আমার মতো ভালো জামাই পাইয়া দেখা এখনো সংসার করতে পাইতেছ। মিস্ত্রি কপাল কুচকে মুখ বাঁকিয়ে পুনরায় হাঁ করে। লোকটা যেমন তেমন হলেও তার হাতে খাবার খেতে ভালোই লাগে। নাজির আরও কয়েক মুঠো ভাত থালে তুলে নিয়ে ভালো করে মেখে স্ত্রীর মুখে দিয়ে বলল, ভ্যাং গাইলে ভ্যাং খায়, আর মরা গরুর ঠ্যাং খায়। রাগের মাথায় হেসে দিল মিস্ত্রি। রাগ করলে কিংবা মুখ ভেঙালে তাকে আরো রাগিয়ে দেওয়ার জন্য সুজাতাই তার কানের ধারে এ ধরনের ছড়া কাটত। জিজ্ঞাসা করলো, কোথায় যাবেন? কখন ফিরবেন? রামু এক জায়গায় কাম আছে, কাম শেষ হইলে আইয়া পড়মু। সাবধানে থাকো, বেশি ডর লাগলে ছোট চাষের কাছে গিয়া বইয়া থাকো। যা জিজ্ঞেস করেছি তার উত্তর দিন। ঘন ঘন কোথায় যান এত? অন্য নারীর সঙ্গ পেতে সংসার পেতে বসেছেন নাকি? যদি করি তাতে তোমার কি? তুমি তো এমনি তো ঠিকঠাক আমার কাছে আইও না। মিস্ত্রি এবার সত্যি সত্যি রাগ হলো। গজগজ করতে করতে বলল, কাছে না গেলে বুঝি আপনি ছেড়ে দেন? সময় মতো খাইয়া লইও। দুপুরে কি খাবেন? যেটা তুমি রানবা। আপনি বলুন। পাক্কা গিন্নিগিরি কইলে জনে হ্যাঁ রানতে পারবো। চেষ্টা করব। তাইলে কচু শাক রান্ধ, বহুদিন খাই না। ইলিশ মাছের মাথা দিয়া বেশি মজা লাগে, কিন্তু এত বেলা কইরা মনে হয় না পাউন যাইব। মিল্টনরে দিয়া ইচ্ছা মাছ না হলে পাঠাইয়া দিব না হয়। আর বাকি যা তোমার ভাল লাগে সেটাই রান্ধ। পাঙ্গাস খাইবা নাকি গোস? পাঙ্গাস। আচ্ছা পাঠাই দিমু। কলিমের মাইরে লইয়া কুইটটা লইও, টেহা তোষকে নিচে রাখা আছে। মিস্ত্রি মাথা নাড়িয়ে এটো থালা বাসন নিয়ে চলে গেল কলপার। অনেক ডাকাডাকির পর ঘর থেকে বেরিয়ে এলো নওশাদ। সারা রাত না ঘুমানোর ফল হিসেবে চোখ জোড়া লাল হয়ে আছে। ভাইয়ের ধমকে সকালের নাস্তা সেরে তৈরি হলো সে। তারপর দুই ভাই মিলে বাড়ি থেকে একসঙ্গে বের হলো। কলিমের মায়ের সঙ্গে কখনো আগ বাড়িয়ে কথা বলেন না মিস্ত্রি। শ্বশুরমশাইয়ের মিলাদের পর থেকে মহিলাটিও তাকে এড়িয়ে চলে। মিল্টন কিছুক্ষণ আগে বড় বড় চিংড়ি মাছের একটা মাঝারি সাইজের পাঙ্গাস দিয়ে গিয়েছে। সংগ্রহ করার ব্যবস্থা না থাকায় রোজকার বাজার রোজই করে নাজির। কলিমের মা ও পাশের বারান্দায় বসে গল্প করতে করতে পুঁই শাক কাটছেন। মিস্ত্রি তাকে ডাকলো, চাচি আমার মাছটা একটু কুটে দিন তো, কোটা শেষ হলে রান্না বসাবো। কাম করতেছি, দেখো না। কাজ শেষ হলে দিন। এরপরে আমার আরো কাম আছে, বইয়া খায়া না। আমার স্বামী আছে তাই বসে খাই, মাগনা তো আর আপনাকে দিয়ে কাজ করাবো না। 2 দিনের মাইয়া খোটা দিও না, আমার কামের আর টেহার অভাব নাই।
তাহলে আর কি, কাউকে দিয়ে আমার বাপের বাড়ি থেকে মাছ কাটার জন্য লোক আনাই। উনি ফিরলে না হয় নতুন লোকের ব্যবস্থা করতে বলবো, যিনি সব কাজ আমায় বিনা বাক্য ব্যয় করে দেবে। চোখ মুখ কুঁচকে নিলেন মহিলা। দিন দিন এই মেয়ের মুখ চলছে বেশি চালাক হয়ে গিয়েছে, নাকি আগে থেকে ছিল? আমতা আমতা করে বললেন, হাতের কাম শেষ হইলে কাইটা দিতাছি। অগোচরে হাসলো মিস্ত্রি। এই বাড়ির মহিলাদের স্বভাব সম্পর্কে তার ভালো করে জানা হয়ে গেছে। এদের ঠিক এভাবে টাইট দিয়ে রাখতে হবে। নাজির ভুল কিছু বলেনি। মর্জিনা লাউ কাটতে কাটতে জিজ্ঞাসা করলেন, কচু দিয়া কি করবা? রানবা? হ্যাঁ, কেমনে? উনি বলেছেন চিংড়ি দিয়ে রান্না করতে। পারো রানতে? কচু শাক রানতে কিন্তু সবাই পারে না। তা পারি না, কিন্তু আপনি তো আছেনই, শিখিয়ে দেবেন। উনি বলেছেন আপনার রান্না কচু শাক নাকি দারুণ হয়। মর্জিনার হাত থেমে গেল। এক পলক তাকে দৃষ্টি সরিয়ে নিলেন। ছাত করে উঠে বললেন, কেডাই এই প্রশংসা করছে? ওই গোলামের পুতে? ওই কথা আমি বিশ্বাস করবো? হুনো মাইয়া, এইসব পাম্পটি মর্জিনারে দিও না। কিছু লাগলে চাইবা, রানতে না পারলে কইবা, চাষি শিখাইয়া দেন। তবুও পাম্পটি দিও না। মিশা কথা আমার পছন্দ না। মহিলার রাগ মিশ্রিত সরসনে মিশ্রি ভরকে গেল। দৃষ্টি নামিয়ে শুধু মাথা নাড়ালো। ছোট ভাইকে সঙ্গে নিয়ে টুঙ্গির এক অচপাড়া গায়ে এসে পৌঁছেছে নাজির। দুপুর এখনো হয়নি। ঘড়ির কাঁটা সবে 12টায় এসে থেমেছে। গ্রামের একেবারে শেষ প্রান্তে বাঁশঝাড়ের পাশে টিনের চালার একটা মাটির ঘর। সদর দরজা হাট করে খোলা। বারান্দায় এক বৃদ্ধা বসে কুলোর মধ্যে চাল বাচ্ছেন। চুলে পাক ধরেছে। বয়সের ভারে মুখমণ্ডলে কালচে চামড়া ঝুলে পড়েছে। নাজির সালাম দিয়ে জিজ্ঞাসা করল, এইটা কি বৃদ্ধ মোতালেবের বাড়ি? বৃদ্ধা মাথা তুলে তাকে উপস্থিত যুবকদের দেখলেন। চেনার চেষ্টা করে বললেন, কিন্তু তোমরা কেডা? প্রথমে উত্তর দিল না নাজির। পাল্টা প্রশ্ন ছুড়ল, সে কই? আন্নে কেডা? বৃদ্ধার চোখে মুখে কৌতূহল, যেন বহুদিন ধরে এমন কোনো প্রশ্ন কেউ করেনি। থেমে উত্তর দিলেন, নাই, বছর 10 আগে মইরা গেছে। আমি তেনার বউ। আমনেরা কেডা? পুনরায় আশার আলো জ্বলে উঠল নাজিরের বুকে। মোতালেবকে পাবে না জেনেও আল্লাহর উপর ভরসা রেখে এতটা পথ সে পাড়ি দিয়ে এসেছিল। যদি কোনোভাবে সত্যের সন্ধান পেয়ে যায়। নওশাদ ফিসফিস করে জিজ্ঞাসা করল, এখানে কেন এসেছি ভাই? এই মোতালেবকে এখনই জানতে পারবি। ধৈর্য ধর। সদ্য মাটির প্রলেপ দিয়া লেফা বারান্দার কোণে রাখা। ফিরে থেকে বসলো নাজির। আমি নাজির, বনখড়িয়া গ্রামের ফতে আলিশার নাতি, সোবান আলিশার বড় পোলা। ও আমার ভাই নওশাদ। এইবার চিনছেন? থম মেরে বেশ কিছুক্ষণ বসে রইলেন বৃদ্ধা। কৌতূহলী মুখখানায় ভর করল বিস্ময়। চলন্ত হাতটা আচানক থেমে গেল। চোখে খেলা করছে স্পষ্ট ভয়। ধীরে ধীরে তা নেমে এলো কণ্ঠস্বরেও। কাউরে আমি চিনি না। যার খোঁজে আইছেন তিনি আর জীবিত নাই। আপনারা জানগা, অযথা বিরক্ত কইরেন না। ভ্রুদয়ের মাঝখানে সরু ভাঁজ পড়ল। সঠিক জায়গায় যে এসেছে তা বুঝতে আর বাকি রইল না নাজিরের। মৃদু হেসে বলল, আমনের স্বামী যেই শাহ বাড়িতে একসময় কাজ করত, সেই বাড়ির পোলা সোবানের সাইরে চিনেন না? তার বোন নাসরিনে চেনেন না? সেই অন্ধকার রাতে কি হইছে তাও জানেন না? আমি তো শুনছি দাদাই নাকি আপনাকে থাকার লাগে ঘর দিছিল। শেষ বয়সে আইয়া মিছা কথা কইয়েন। সেই ডর কি কবরের ডরে থাইকেও বড়? বৃদ্ধার তেজ কমল খানিক। বিমূঢ় দৃষ্টিতে মাটির দিকে তাকিয়ে থম মেরে বসে রইলেন। নাজির তার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে হাবভাব বোঝার চেষ্টা করলো। সময় দিয়ে বলল, দীর্ঘ 21 বছর বিছনায় পইড়া থাইকা কষ্ট নিয়ে গত মাসে আব্বা এই নিষ্ঠুর পৃথিবী ত্যাগ করেছে। এতগুলো বছর আমার আব্বা হাঁটতে পারে নাই, কথা কইতে পারে নাই, নিজের হাতে খাইতে পারে নাই। আমরা দুই ভাই মা আর মায়ের আদর সারে বড় হইছি। কে কয় আমগো মা নাকি নষ্ট, আমগো ফালাইয়া পর পুরুষের হাত ধইরা ভাইগা গেছে। কি লজ্জা! এতকাল আমি তারে ঘৃণা করছি। মনে জন্মে থাকে প্রশ্ন করার লাইগা। সব জানে এমন কাউরে পাগলের মতো খুঁজছি। এমনকি নানার বাড়িতেও গেছি। সেইখানে গিয়া শুনি নানা নানি আর নাই। মামারা কইল সেই রাতের পর থাইকা মার লগে থাকো, যোগাযোগ হয় নাই। কই গেছে কেউ জানে না। আপনার কাছে পৌঁছে তো আমার কম খাটনি হয় নাই। এখনো কি কইবেন? আপনি কিছুই জানেন না। অনায়াসে কথাগুলো বলে থামল নাজির। এখন তার আর কষ্ট হয় না। এ যাবৎকালে বহু সত্যতার মুখোমুখি হয়েছে সে। আরও যে কত হবে তাও অজানা নয়। তাই আগে নিজেকে প্রস্তুত করে রেখেছে। বলল, সন্তান তো আমনে গো আছে,
আপনাকে মা নাসিরের জায়গায় একবার নিজের কল্পনা করে দেখেন তো, আপনাকে জায়গায় নিজের সন্তান রাইকা ভাবেন, কখনো কি এমনি চুপ করে থাকবেন? বৃদ্ধার হাত জবান কিছুই চলে না। আচমকা তিনি আটকে উঠে অঝরে কেঁদে দিলেন। সেই কান্না থামাতে না পেরে মুখে আঁচল গুজে লুকানোর চেষ্টা করলেন, কিন্তু তবুও পারলেন না। কত বছর ধরে যে হৃদয়ে কিছু তিক্ত ভয়ানক অতীত গোপন করে রেখেছিলেন তার প্রমাণ দেয় চোখের এই বাড়িধারা। আকাশ ফকফকা পরিষ্কার, বাঁশঝাড়ের কচি চিকন পাতাগুলো ছন্দ তুলে বাতাসে দোল খাচ্ছে। ছেলেরা ভোর হতেই চলে গিয়েছে কাজে। বড় বউ বাঁশের তৈরি টাভায় করে গাছে শুকনো পাতা নিয়ে বাড়ি ফিরছে। বারান্দায় শাশুড়ির কাছে অপরিচিত লোক দুজনকে দেখতেই দৃষ্টি অদ্ভুত হলো মহিলার। বৃদ্ধার সেসব চোখে লাগলে না। চোখে যে অশ্রু জমে ঘোলাটে হয়ে গিয়েছে, তার উপর বয়সের ভারে ছানিও পড়েছে। যতটুকু দেখেন তা দিয়ে কাজ করার চেষ্টা করেন। এই মুহূর্তে অনেক কিছুই তার মনে পড়ে, স্মৃতির মতো জীবন্ত ভেসে ওঠে চোখের পাতায়। ফতে আলী ঈশার মৃত্যুর মাস 6 পেরিয়েছে সবে। গ্রামে তখনও খুনের উত্তালতা কমেনি। চায়ের দোকান, হাটবাজার থেকে শুরু করে পাড়ায় পাড়ায় সেই চর্চাই চলছে। মর্জিনা গর্ভবতী থাকেন বাপের ভিটায়। শ্বশুরের নির্মম পরিণতির খবর পেয়ে পিতা এসে মেয়েকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন বাড়ি। সেই সুযোগে কর্তাহীন বাড়িতে ফরিদার বাপের বাড়ির লোকদের পদচারণা বেড়েছে। দিন নেই রাত নেই বউ সন্তান নিয়ে শাহবাড়িতে পড়ে থাকতেন সিরাজুল্লাহ। কখনো তাস খেলতেন, দাবা খেলতেন, আবার কখনো উচ্চস্বরে ভেসে আসতো হাসাহাসির শব্দ। ছেলে দুটো ছিল একেবারে বিচ্ছু। সুযোগ পেলেই নাজিরার নওশাদকে সে চিমটি কাটত, কখনো বা কাঁচা চাল মুঠো করে ঢুকিয়ে দিত মুখে। নাসরিনের এসব সহ্য হতো না। ছেলে দুটো ধবধবে ফর্সা, রোদ বা ভারী কিছু ছোঁয়া লাগলেই শরীর হয়ে উঠত লাল। তাই মাঝে মধ্যে ফরিদাকে ডেকে বলতেন, আমনের ভাই পুত গো সামলাইয়া রাখেন, আমার পোলা গো বিরক্ত করে কেন? আমগো বুঝি ফালাই না? হ্যাঁ লাইগাই সময়। এক কথা দু কথা থেকে লেগে যেত বড় ধরনের ঝগড়া। ফরিদা কথায় না পেরে গালাগালি করতেন, মারার জন্য তেড়ে আসতেন। শ্বশুরের মৃত্যুর পর নাসরিন যেন এক বিশাল অথৈ সাগরে পড়ে গেল। কোন দিক কিভাবে সামাল দেবেন বুঝে উঠতে পারেন না। তার মধ্যেই ভাই ভাই দ্বন্দ্ব শুরু হলো। মেজো ভাইয়ের মাস্টার বাড়ি প্রীতি আমিরুল সার একদম পছন্দ নয়। বহুবার সাবধান করেছেন, ওদের সঙ্গে মিশতে নিষেধ করেছেন, বুঝিয়েছেন ওরা আমাদের শত্রু, কিন্তু সুবহানা লিসা মানতে নারাজ। ফরিদা আলাদা সংসারের জন্য শুরু করলেন দিনরাত বায়না। সিরাজুল্লাহ দুলাভাইকে বুঝালেন, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।